এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন শক্তিকে পঙ্গু করে দিয়েছে বলেছেন আইআরজিসি প্রধান জেনারেল সালামি। ইউরোপের মতো এশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবেন না, নেটোকে জানিয়ে দিয়েছে চীন। এবং চীন বাংলাদেশ হাত মেলালে বিশাল কিছু অর্জন করা সম্ভব বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার সরকারের শাসনামলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে। লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর অভিনন্দন বার্তার জবাবে পেজেশকিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, অবৈধ ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। তিনি বলেন, আর এই সমর্থনের বিষয়টি নিহিত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতিমালায়, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের উপদেশে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইর দিক নির্দেশনায়। পেজেশকিয়ান বলেন, আমি আত্মবিশ্বাসী যে পশ্চিম এশিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো এই অবৈধ সরকারকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে যুদ্ধংদেহী ও অপরাধমূলক নীতি অব্যাহত রাখতে দেবে না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। প্রেসিডেন্ট পুতিনের সাথে আলাপে পেজেশকিয়ান দুই দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং সম্পর্ক আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পেজেশকিয়ান বলেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির আমলে রাশিয়ার সাথে যে সমস্ত চুক্তি সই হয়েছে তা বাস্তবায়ন করবে নতুন প্রশাসন। তিনি বলেন, সাংহাই সহযোগিতা পরিষদ, ব্রিক্স এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে বিশেষ করে তেহরান এবং মস্কোর মধ্যকার সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানও গতকাল মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেন। মাসুদ পেজেশকিয়ানের শাসন আমলে দুই দেশ নানা ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করবে বলে তুর্কি প্রেসিডেন্ট আশা করেন। ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান বলেছেন, গত কয়েক দশকে ইরান মার্কিন শক্তিকে ধ্বংস করেছে এবং একটি ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে। ইরানের পবিত্র মাশহাদ নগরীতে গতকাল দেয়া এক বক্তৃতায় মেজর জেনারেল হোসেন সালামি কথা বলেন। তিনি বলেন, 2 বা 3 দশক আগের আমেরিকার সাথে বর্তমান আমেরিকার পরিস্থিতি তুলনা করার যোগ্য নয়। তিনি বলেন, 1979 সালের নভেম্বর মাসে ইরানের শিক্ষার্থীরা তেহরানে মার্কিন দূতাবাস দখলের যে ঘটনা ঘটিয়েছিল সেটা ছিল এক সময় কল্পনারও বাইরে, কিন্তু আমরা আমেরিকার শক্তি খর্ব করেছি। আমেরিকা ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ইসলামী বিপ্লবের প্রভাবের কারণে ধীরে ধীরে সে শক্তি হারিয়ে গেছে। জেনারেল সালামি তার বক্তৃতায় বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ইরানের তেল যখন চুরি করতে গেছে আমেরিকা, তখন তেহরান ঠিকই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, ব্যবস্থা নিয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটকে হুঁশিয়ার করে দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপনারা গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান গতকাল সাংবাদিকদের বলেন, নেটোকে একটি আঞ্চলিক প্রতিরক্ষামূলক সংস্থা হিসেবে তার অবস্থান মেনে চলতে হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করা বন্ধ করতে হবে, স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং সংঘাতের প্রচারণা বন্ধ করতে হবে। আমেরিকায় নেটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তাতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যোগ দেবে বলে খবর বের হয়েছে। এরপর চীনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এল। 9 থেকে 11 জুলাই এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেটো জোটের তীব্র সমালোচনা করে বলেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এই জোট ইউরোপে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন একই পদক্ষেপ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে না নেয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। তিনি চীনের বিনিয়োগকারীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানান। আজ চীনের রাজধানী বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানের সময় এ আহ্বান জানান। সম্মেলনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা। এমন অবস্থায় চীনের বিনিয়োগকারীদের জন্য বেশি বেশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে। এ সময় চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য বাংলাদেশ আরও বাড়াতে চায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক সই হয়েছে। রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই বিষয়ে ওয়াশিংটন এমন এক সময়ে বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গেছেন। 2 দিনের সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মস্কো সফর করছেন মোদী। ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করেছেন মোদী। সেই সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে এই 2 নেতার মধ্যে। এমন ঘনিষ্ঠতা ও মাখামাখিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিন কর্মকর্তারা। মোদীর রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখছেন সে বিষয়ে আমরা নজর রাখব। মিলার বলেন, আমেরিকা আশা করে ভারত বা যে কোনো দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা ও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি মনে করিয়ে দেবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে প্রতিরোধকামীরা যে অপারেশন আল-আকসা স্টর্ম অভিযান পরিচালনা করেছে তা মূলত ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে শোকাবহ মুহররম মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন শেখ নাঈম কাসেম। তিনি বলেন, আল-আকসা তুফান অভিযানের আদলে যে ভূমিকম্প হয়ে গেছে তাতে ইসরায়েলি শত্রুদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। এই মহান আত্মত্যাগ এবং বীরত্বগাথা সমীকরণ বদলে দেবে। গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে আকস্মিকভাবে ঐতিহাসিক আল-আকসা তুফান অভিযান চালায়। এতে বহু ইহুদিবাদী নিহত হয় এবং অনেককে আটক করে প্রতিরোধ যোদ্ধারা নিয়ে যায় গাজায়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ইসরায়েলের এইলাত বন্দরের ওপর এই অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে ইয়েমেনি বাহিনী বলেছে, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি সড়কে একটি অনুষ্ঠান উদযাপনের সময় গুলিবর্ষণের ঘটনায় 21 ব্যক্তি হতাহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কাইভ অব আর্মেড ভায়োলেন্সের তথ্য বলছে, গত বছর দেশটিতে বন্দুক সহিংসতায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সীমিত করার প্রচেষ্টা সবসময় রাজনীতিবিদদের পাশাপাশি আগ্নেয়াস্ত্রপন্থী লবিগুলোর বিরোধিতার সম্মুখীন হয়েছে। সর্বশেষ ঘটনার ব্যাপারে মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ ঘোষণা করেছে, রোববার সকালে ডেট্রয়েটে গুলিবর্ষণের ওই ঘটনায় 2 জন নিহত এবং 19 জন আহত হয়েছে। মার্কিন পুলিশের ভাষ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই গুলিবর্ষণের ঘটনায় আহত ব্যক্তিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এর আগে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যে রাত্রিকালীন এক গুলিবর্ষণের ঘটনায় 5 ব্যক্তি নিহত এবং 3 জন আহত হয়েছে। সুইডেনে অবৈধভাবে এবং অমানবিকভাবে আটক ইরানি নাগরিক হামিদ নুরি বলেছেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দাবি মিথ্যাচার। সুইডেনের একটি আদালত 2022 সালে ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হামিদ নুরিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তিনি ব্যক্তিগত কাজে সুইডেন সফরে গেলে তাকে আটক করা হয়। ইউরোপ জুড়ে বসবাসরত ইরানের ইসলামী সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী MKOর ভিত্তিহীন দাবির পরিপ্রেক্ষিতে নুরিকে ওই দণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। 2023 সালের ডিসেম্বরে সুইডেনের একটি উচ্চ আদালত হামিদ নুরির যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। তবে নুরির আইনজীবীরা আদালতে বারবার তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করে এসেছেন। পরবর্তীতে ইরানের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত নুরি সুইডিশ আদালতের দেয়া কারাদণ্ডের পুরো মেয়াদ ভোগ না করেই দেশে ফিরে আসতে সক্ষম হন। পার্স টুডে জানিয়েছে, হামিদ নুরি বলেছেন, মানবাধিকার রক্ষার বিষয়ে পশ্চিমা দাবিগুলো একেবারেই হাস্যকর। তারা এটাকে উপহাসের বিষয় বানিয়ে ফেলেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিক গণহত্যা এ পর্যন্ত 38,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবাই কেন গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? ইহুদিবাদী ইসরায়েল কিভাবে বিশ্ব জনমতকে নিজের পক্ষে রাখতে সক্ষম হয়েছে? এ বিষয়ে একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত 38,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। কিন্তু সামাজিক মাধ্যমগুলো ব্যবহারকারীদের মধ্যে সবাই কেন গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? ইহুদিবাদী ইসরায়েল কিভাবে বিশ্ব জনমতকে নিজের পক্ষে রাখতে সক্ষম হয়েছে? গাজায় ইসরায়েলি গণহত্যার ভয়াবহতা আমরা কেবল তখনই উপলব্ধি করতে পারব যখন গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যাকে অন্য কোনো যুদ্ধে নিহত মানুষের সংখ্যার সঙ্গে তুলনা করব। উদাহরণস্বরূপ, আফগানিস্তানে দীর্ঘ 20 বছরের যুদ্ধে মোট বেসামরিক নাগরিক নিহত হওয়ার সংখ্যা ছিল 40,000, আর এই সংখ্যক গাজাবাসীকে ইসরায়েল মাত্র 9 মাসে হত্যা করেছে। তারপরও আমরা সামাজিক মাধ্যমে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দেখতে পাই। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কিভাবে বিশ্বের জনগণকে নিজের সমর্থক করে তুলল? আজকের এই নিবন্ধে পার্স টুডে ফার্সি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। আমেরিকার ইরাক আগ্রাসনের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গুয়ান্তানামো বের বন্দীদের উপর অকথ্য নির্যাতনের জন্য অভিযুক্ত হয়েছিলেন। কিন্তু বুশ তার সরকারের কর্মকাণ্ড ব্যাখ্যা করতে গিয়ে নির্যাতন শব্দটির পরিবর্তে অত্যাধুনিক উপায়ে জেরা করা নামক পরিভাষা ব্যবহার করেন। এর মাধ্যমে বন্দীদের উপর
নির্যাতন সংক্রান্ত তথ্য প্রচার হওয়ার কারণে যেখানে জনমতের ফুঁসে ওঠার কথা ছিল সেখানে তারা এ বিষয়ে তেমন কোনো প্রতিক্রিয়াই জানাননি। যুদ্ধ বিষয়ক বেশিরভাগ কম্পিউটার গেমে সন্ত্রাসীদের ঘাঁটি থাকে হাসপাতালে, কাজেই গেম খেলোয়াড় বাধ্য হয়ে হাসপাতালে হামলা চালায়। সাম্প্রতিক বছরগুলোতে এমন বহু সিনেমা নির্মিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে সিনেমার নায়ক সন্ত্রাসীদের ধ্বংস করতে গিয়ে হাসপাতালে হামলা চালায়। এখানে উদাহরণস্বরূপ অ্যাসাল্ট অন স্টেশন 33 সিনেমাটির নাম উল্লেখ করা যায়। এসব সিনেমার দর্শক ও কম্পিউটার গেম খেলোয়াড়দের মধ্যে ধীরে ধীরে এই বিশ্বাস বদ্ধমূল হতে থাকে যে সন্ত্রাসীরা হাসপাতালগুলোকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে। এ ধরনের ভুল ধারণা মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করার কারণে এখন গাজাবাসীর উপর ইসরায়েলের চরম পাশবিকতা সম্পর্কেও তেমন কোনো প্রতিবাদ হচ্ছে না। ইহুদিবাদী ইসরায়েল যখন কোনো দলিল প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করে যে হামাস যোদ্ধারা তাদের টানেল বানানোর কাজে হাসপাতালগুলোর নিচের ভূগর্ভকে ব্যবহার করছে, তখন সেই দাবি প্রমাণ করা সহজ হয়ে যায়। মিডিয়া অ্যাটাচমেন্ট দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে কয়েক মাস আগে বা কখনো কখনো কয়েক বছর আগে গণমাধ্যমগুলো বিভিন্নভাবে একটি বিশেষ কাজের পুনরাবৃত্তি করে। এর ফলে কাজটি পাঠক বা দর্শকদের কাছে একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। ফিল্ম, সিনেমা ও কম্পিউটার গেমসে হাসপাতালের নিচে সন্ত্রাসীদের আস্তানা এই পর্যায়ে প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্যায়ে কয়েক সপ্তাহ আগে কিংবা অভিযান শুরুর একদিন আগ পর্যন্ত আপনার কাজের পক্ষে যুক্তি তুলে ধরতে হবে। উদাহরণস্বরূপ, ইহুদিবাদী ইসরায়েল প্রথম পর্যায়ে এ দাবি করতে থাকে যে গাজার হাসপাতালগুলোর নিচে হামাসের টানেল ও হেডকোয়ার্টার্স রয়েছে। এর মাধ্যমে হাসপাতালগুলোতে পাশবিক হামলার বিষয়টিকে বৈধতা দেয় তেল আবিব। এই দুই পর্যায়ে অতিক্রম করার পর সাধারণ মানুষ আপনার ব্যাখ্যা অতি সহজে গ্রহণ করবে এবং আপনি আপনার কর্মকাণ্ডে নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন। সবশেষে বলা যায়, ইহুদিবাদী গণমাধ্যমগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করে বিশ্ব জনমতকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তারা এ কাজে এতটা সফল হয়েছে যে গাজায় ইসরায়েলি সেনাদের পাশবিক গণহত্যাকে বিশ্ববাসী স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ খুব কমই হচ্ছে। দখলদার ইসরায়েল এই কাজে যেসব কৌশল অবলম্বন করে, আমরা শুধুমাত্র তার দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।